কিন্তু এ বাড়িটা কার? আর আমরা এখানে কেন এলাম? মেঘের মাথায় এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেঘ আবিদকে জিজ্ঞেস করলো। এই বাড়িটা কাদের? আমার বাবার। ও আচ্ছা। একটু দাঁড়াও, আসছি বলি আবিদ জুলফিকারদের কাছে গেল। মেঘ চারপাশটা ঘুরে দেখছে। ফুলের বাগানগুলো খুব পছন্দ হয়েছে মেঘের। একটু পরেই আবিদ এসে বলল, ওদিকটায় চলো। মেঘ আবিদের সাথে হাঁটা শুরু করলো। টংটা দেখেই মেঘের খুব ভালো লেগে যায়। আবিদ মেঘকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মেঘ চারপাশ দেখছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। এই জায়গাটা এতটা সুন্দর যে দেখবে সেই জায়গাটার প্রেমে পড়ে যাবে। মেঘ চারপাশটা দেখছিল। এরই মধ্যে তামান্না সিঁড়ি বেয়ে উপরে আসে। তনিয়া জুলফিকার নিচে দাঁড়ানো। তামান্না একটা ছোট কার্টুন রেখে আবিদের ঘাড়ে থাপ্পড় মেরে বলে, অল দ্য বেস্ট আবিদ্যা, একদম মন খুলে কথা বলবি, আমরা ওইদিকে আছি। আবিদ মুচকে এসে বলল, থ্যাঙ্কস রে, তোরা না থাকলে এতটা করতে পারতাম না। তামান্না একটু আহ্লাদি হয়ে বলল, মেঘকে পেয়ে আমায় থ্যাঙ্কস বলে পর করে দিচ্ছিস হারামজাদা। আবিদও রসিকতা করে বলে, তুই আমার আপন কবে ছিলি? আচ্ছা ছিলাম না, যা, আমরা ওইদিকে আছি, তাড়াতাড়ি এসে সুখবরটা দিস। আবিদ মুচকি হাসলো। তামান্না নিচে নেমে গেল। তামান্না নিচে নামতেই তন্নি আর জুলফিকারও আবিদকে অল দ্য বেস্ট বলল। তন্নি মেঘকে বলল, লজ্জা একটু কম করে পাস চুন্নি। বলে ওরা চলে যায়। মেঘ আগা মাথা কিছুই বুঝতে পারে না। আবিদ মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আবিদের চোখের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আবিদ কার্টুনটা খুলে একটা লাল গোলাপের তোড়া হাতে নিয়ে মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এবার মেঘ বুঝতে পারল অল দ্য বেস্টের রহস্য। মেঘের কি যে খুশি লাগছে, এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল সে। তার কানগুলো আকুল হয়ে আছে আবিদের কথাগুলো শুনে আবার আবিদের প্রেমে পড়তে। আবিদ গোলাপের তোড়াটা মেঘের সামনে ধরে বলা শুরু করলো, মেঘ, তুমি আমার জীবনের প্রথম মেয়ে, যাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেছিল। আমার জীবনে নামমাত্র প্রেম তো এসেছে, কিন্তু ওগুলা শুধুই অ্যাট্রাকশন ছিল, ভালোবাসার ছিটে ফোঁটাও ছিল না। কিন্তু তোমার প্রতি আমার যেটা, সেটা শতভাগ আমার পবিত্র অনুভূতি। তোমার প্রত্যেকটা জিনিসই ভালো লাগে আমার। আমি হয়তো খুব তাড়াতাড়ি তোমার কাছে ব্যক্ত করে ফেলছি আমার অনুভূতিগুলো, কিন্তু কি করব বলো, খুব বেশি অনুভূতি তৈরি হয়ে গেছে তোমায় নিয়ে এই অল্প কয়দিনে। তাই আর পারছিলাম না তোমায় ভালোবাসি কথাটা না বলে থাকতে। বিশ্বাস করো, আমি তোমার পছন্দ অপছন্দ সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু আমি তোমার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগার এক অংশ হতে চাই। কষ্ট হয়তো অনেক পাবা, আমি রেগে হয়তো অনেক কষ্ট তোমায় দিয়ে ফেলবো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় কোনো দিন ছেড়ে দিব না। শুধু একবার বিশ্বাস করে পথ চলার জন্য আমার হাতটা ধরো। রেগে হয়তো বা বলতে পারি যে চলে যাও আমায় ছেড়ে, কিন্তু ওসব পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হবে না। আমি এ অবধি কাউকে গোলাপ দিয়ে বলি নাই ভালোবাসি, তুমিই প্রথম, আর আমি চাই তুমি শেষ হও। আই লাভ ইউ মেঘ। একটা সুযোগ দাও ভালোবেসে ভালোবাসা পাবার। হয়তো তাড়াতাড়ি সবটা হয়ে যাচ্ছে, তাই তুমি কনফিউজড, কিন্তু বিশ্বাস করো, তুমি ঠকে যাবা না। আমি তোমায় আমরণ ভালোবাসবো। বিনিময়ে তুমি সারা জীবন না হয় আমার হয়ে থেকো, আর একটু একটু করে ভালোবাসো। বলো মেঘ, হবে আমার সবটা? বাসবে আমায় ভালো? পারবে আমায় করে নিতে তোমার সবটা? মেঘের চোখে পানি তো আসেনি, কিন্তু মেঘের কলিজা ভিজে গেছে আবিদের এই সরল স্বীকারোক্তিতে। এই ছেলেকে আর কিভাবে না বলবো আমি? আমি যে ওর প্রেমে উন্মাদ হয়ে গেছি, আমি যে শুধু আবিদেরই, তাতে কোনো সন্দেহই নেই। মেঘের চুপ থাকা দেখে আবিদ আবার বলল, আই লাভ ইউ মেঘ। উইল ইউ বি মাই এভরিথিং ফর এভার 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 অ্যান্ড এভার? আই উইল। আই লাভ ইউ টু আবিদ। বিশ্বাস করো আবিদ, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি, আর তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কথা দিচ্ছি, তোমার সবটুকু হয়ে তোমাকে নিজের সবটুকু করে নিব। যতটা রাগ করো, যতই কষ্ট দাও, শুধু আমি যখন অসহ্য হয়ে অভিমান করে বসবো, তখন একটু সময় নিয়ে ভাঙিয়ে নিও আমার অভিমান। আমি এর আগে কখনো কাউকে ভালোবাসিনি, তাই এই বিষয়ে আমি একদমই বুঝি না কিছু। কিন্তু আমি এটা জানি যে তুমি আমায় আর আমি তোমায় ভালোবাসি।
আমাদের সম্পর্কে যেন কখনো কৃত্রিমতা না আসে, আমরা যেন অকৃত্রিমভাবে ভালোবেসে যেতে পারি আজীবন। শুধু এতটুকুই চাইবো তোমার কাছে, দেবে আমায় এই প্রতিশ্রুতি? আবিদ মেয়েকে জড়িয়ে ধরে বলল। কথা দিচ্ছি তোমায়, তোমায় আমরণ অকৃত্রিম ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। মেঘ আবিদের সামনে বসে পড়ল, তারপর বলল। মনে থাকবে তো এসব? আবিদ মেঘের গালে হাত রেখে বলল। ভুলে যাবার কোনো ইচ্ছা নেই আমার, তবুও যদি ভুলে যাই তাহলে কাছে এসে না হয় মনে করিয়ে দিও। মেঘ মুচকে হাসলো, তারপর আবিদের থেকে ফুলের তোড়াটা নিল। আবিদ কার্টুন থেকে একটা কাপল ওয়াচ আর একটা কাপল রিং বের করলো। মেঘকে পরিয়ে দিল ঘড়িটা আর রিংটা। মেঘের হাতে দুটোই বরাবরই লেগেছে, এর কারণ হলো তন্নির ইনফরমেশন। তারপর মেঘ আবিদকে ঘড়ি আর আংটিটা পরিয়ে দিল। আবিদ মেঘের হাত ধরে নদীর দিকে তাকিয়ে আছে। আবিদ মেঘকে জিজ্ঞেস করলো। আচ্ছা মেয়েকে একটা কথা বলবো, কিছু মনে না করলে। কিছু মনে করার মতো সম্পর্ক কি আছে আমাদের মধ্যে? এত ফর্মালিটি না করে বলে ফেলো। জানি খুব জলদি আবদার করে ফেলছি, কিন্তু সকালের তোমার ওই কাপা কাপা ঠোঁটটা দেখেই তোমার ঠোঁট জোড়ায় খুব অধিকার ফলাতে ইচ্ছে করছিল। এখনও মাথা থেকে সরাতে পারিনি ওই প্রবণতাটা। দেবে একটু অধিকার ফলাতে? কথাটা শুনেই মেঘের বুকে হাতুড়ি পেটানো শুরু হলো। না করার সাধ্য মেঘের নেই, কারণ মেঘ যে বাধা পড়ে গেছে আবিদে। তাই মাথা নিচু করেই বলল। এভাবে কখনো জিজ্ঞেসই করবে না। যখন আদর করতে মন চাইবে করে ফেলবে। আদর করা আটকে রাখা যে কত কষ্টের সেটা আমি সকালেই বুঝেছি। মানে? আমার সকালে খুব ইচ্ছে করছিল তোমার ঘাড়ে মাথা রেখে গাড়িতে বসতে, কিন্তু লজ্জার কারণে পারিনি। আমিও হাত ধরার জন্য মরে যাচ্ছিলাম, কিন্তু তুমি কিভাবে নেবে ব্যাপারটা তা ভেবে আর ধরা হয়নি। মেঘ মাথা উঠিয়ে আবিদের দিকে তাকাতেই আবিদ মেঘের কোমরে হাত দিয়ে মেঘের কাছে টেনে নিল। আবিদ আস্তে আস্তে মেঘের ঠোঁটের দিকে আগাচ্ছে। মেঘের হৃদস্পন্দন বেড়েই চলছে। চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। নিঃশ্বাস উত্তপ্ত হয়ে উঠছে দুজনার। আবিদ মেঘের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতেই মেঘ আবিদের শার্টটা খামচে ধরল। শরীরে এক অদ্ভুত কাঁপনের সৃষ্টি হয়েছে মেঘের। আবিদ আর মেঘ দুজনেই আপন মনে অধিকার ফলাচ্ছিল দুজনের উপর। তখনই পাশ থেকে তালি বাজার শব্দে মেঘ আবিদকে ছেড়ে একটু দূরে সরে যায়। আবিদও কিছুটা অপ্রস্তুত বোধ করে। তালি বাজানো জনতাগুলো ছিল তামান্না, দুনিয়া, জুলফিকার। ওদের জড়িয়ে ধরা থেকে শুরু করে আবিদের বসে মেয়েকে প্রপোজ করা, ওদের চুমু খাওয়ার সব মুহূর্তের ছবি তুলেছিল তামান্না। সবগুলো ছবি আছে আবিদের কাছে। সেদিন থেকে আবিদের শুরু হয় তার মেঘবানুর সাথে পথ চলা। মাত্র 4 দিনের মাথায় আবিদ প্রপোজ করেছিল মেঘকে। মাত্র 4 দিনের মাথায় মেঘও প্রেমে পড়ে গিয়েছিল আবিদের সব কিছুতেই। দিয়ে দিয়েছিল সব অধিকার সেই 4 দিনের মাথায়। প্রপোজ করা সম্পর্কটার বয়সই আজ প্রায় 3.5 বছর। আর এই 3.5 বছরের প্রত্যেকটা মুহূর্তে তারা অনুভব করেছে যে তাদের দুজনের সিদ্ধান্তটা কোনো আবেগ ছিল না, বরং ছিল অনুভূতি মাখানো খাঁটি ভালোবাসা। পুরনো এসব ভাবতে ভাবতে আবিদ ঘুমিয়ে যায়। সকাল 7:30 বাজে। অ্যালার্মের চড়া আওয়াজে ঘুম ভেঙে যায় আবিদের। আজ অফিস বন্ধ আবিদের, তাই আজ সারাটা দিন মেঘের সাথেই কাটাবে। এমনিতে এই 2 দিন ঝগড়া করে কথা বলেনি দুজনার সাথে। আবিদ ঝগড়া তো খুব করে, কিন্তু মেঘের যেন দিন দিন সহ্য করার ক্ষমতাটা আরও বেড়ে যায়। কারণ মেঘ জানে যে আবিদ যতই ঝগড়া করুক না কেন, মেঘবানু ছাড়া আবিদ অচল। আর তার মেঘবানু তো নিজেকে কল্পনাই করতে পারে না আবিদকে ছাড়া। কথায় আছে না, সম্পর্কে যত বেশি ঝগড়া থাকে সম্পর্ক তত বেশি মধুর হয়। ওদের সম্পর্কটাও ঠিক তেমনই। সকাল 8:10 বাজে। আবিদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের সামনে, অপেক্ষা করছে মেঘের জন্য। আজ 22শে ফেব্রুয়ারি। গতকাল 21শে ফেব্রুয়ারি থাকায় অফিস বন্ধ ছিল। আবিদ মেঘকে নিয়ে বের হবে বলে বুদ্ধি করে আজকেও ছুটি নিয়ে নিয়েছে। আবিদ 3 বছর যাবৎ চাকরি করছে, মানে ওদের সম্পর্ক শুরু হবার 6 মাস পর থেকেই আবিদ চাকরিজীবী। আবিদও সারাদিন ব্যস্ত থাকে তার চাকরি নিয়ে, আর মেঘ ব্যস্ত থাকে তার ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 7টা তারা দুজনকে সময় দেয়। তারপর রাতে চ্যাটে, কলে, ভিডিও কলে কথা বলা তো থাকেই। সব মিলিয়ে ওদের সম্পর্কের এই 3.5 বছরই ওদের কাছে স্বর্ণালী। বিন্দুমাত্র একঘেয়ে বা বিরক্তি ভাব আসেনি ওদের মধ্যে। ঝগড়া তো অনেক হয়,
কিন্তু যেখানে ভালোবেসে দুজন দুজনের কাছে থাকতে চায় সেখানে কখনোই ঝগড়া পারে না দূরে সরিয়ে দিতে। ঝগড়াও আবিদ শুরু করে, সরি বলে আবার সবটা মিটিয়েও নেয় আবিদই। আর মেঘ শুধু চুপচাপ থেকে অভিমান করে। আর যখন আবিদ অভিমান ভাঙাতে যায় তখন মেঘ ইচ্ছে মতো শাসন করে নেয়। সোয়েটার পরে পিঠে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসছে মেঘ। দূর থেকে দেখতেই পেল আবিদ দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। ঘড়িতে সময় দেখল প্রায় 8:30 বাজে। কাজ হয়েছে, এখন কাছে গেলেই আগুন বের হবে। টাইম সেন্স নেই তোমার? আমি দাঁড়িয়ে আছি আধ ঘন্টা যাব, তোমার খেয়াল থাকি কোথায়? হ্যাঁ, এসব ভাবতে ভাবতেই মেঘ হেঁটে এগিয়ে আসছিল আবিদের দিকে। আবিদ পাশে ফিরতেই দেখলো মেঘ আসছে। বাইরের হালকা শীতে মেঘের ঠোঁটগুলো কাঁপছে হালকা করে। আবিদ রাতে সেই শুরুর দিনগুলো নিয়ে ভাবছিল, তাই মেঘের এই ঠোঁট কাঁপা দেখেই সেই জানুয়ারি মাসের সকাল 8টা মনে পড়ে গেল আবিদের। মেঘ কাছে এসে নরম আদর মাখা কণ্ঠে বলল, সরি গো, ঘুম থেকে উঠে রেডি হতে হতে দেরি হয়ে গেল। একদিনও ঠিক টাইমে আসছো তুমি? আমার অভ্যাস হয়ে গেছে তোমার দেরি করে আসা স্বভাবে। মেঘ নিজেও জানে যে সে সব সময় দেরি করে ফেলে। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাসায় কি বলে বের হইছো? 8:30টায় ক্লাস, তো ক্লাসের কথা বলেই বের হইছি। আর বলছি যে ক্লাসের পরে বন্ধুদের সাথে ঘুরতে যাব, ফিরতে সন্ধ্যা হবে। তার মানে আজ সারাদিনই আমার? মেঘ মাথা নিচু করে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তোমার ব্যাগে ইম্পর্টেন্ট কিছু আছে? হুম। তাহলে ব্যাগটা দাও, দোকানে রেখে আসি। এটা শুধুই টানার প্রয়োজন নেই। মেঘ পিঠ থেকে ব্যাগটা নামিয়ে আবিদকে দিল। আবিদ নিয়ে ব্যাগটা দোকানদারকে দিতেই দোকানদার হাসি মুখে ব্যাগটা রেখে দিল। আসলে আবিদ যখন এই কলেজে পড়তো তখন সবার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। সেই সুবাদে দোকানদারের সাথেও আবিদের সম্পর্কটা বেশ ভালো। আবিদ এসে মেঘকে জিজ্ঞেস করলো, কিছু খেয়ে এসেছো? এই শীতে এত সকালে কেউ কিছু খেতে পারে নাকি? নাস্তা করার জন্য টাকা নিয়ে আসছি। যারা রাস্তার পাশে ঘুমায়, যাদের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও খাবার পায় না, তারা পারে। তোমার আমার মতো মানুষরা পারে না আর কি। আমার দার্শনিক জামাইটা। আবিদ হেলমেট নিয়ে মেঘকে পরিয়ে দেয়, তারপর নিচেও পরে নেয়। আবিদ বাইকে উঠে বাইকটা স্টার্ট করতেই মেঘও উঠে পড়ে। আগে মেঘ লেডি স্টাইলেই বাইকে বসতো, কিন্তু তাতে বসে ঠিক আরাম পেত না, তাই আবিদের শাসনে এখন জেন্টস স্টাইলেই বসে। আবিদ বাইক কিনেছে প্রায় 1.5 বছর, আর বাইকটা আবিদের নিজের উপার্জনে কেনা। আবিদ পেছনে ঘুরে মেঘকে বলল, সিট বেল্ট বাঁধছো না কেন? সিট বেল্ট মানে হলো? বাইকে উঠে আবিদকে জড়িয়ে ধরে আবিদের পিঠে মাথা রাখতেই হবে, তাহলেই আবিদ বাইক চালাবে। মেঘ আবিদকে জড়িয়ে ধরে বলল, নাও, তোমার গরিবের সিট বেল্ট বেঁধে ফেলেছি, এবার চলো। আবিদ আর মেঘ একটা হোটেলে ঢুকে নাস্তা সেরে ফেলেছে। এখন প্রায় 10টা বাজে। মেঘ আর আবিদ একটা পার্কে বসা, দুজনেই টুকটাক কথা বলছে। মেঘ আবিদে হাত জড়িয়ে কাঁধে মাথা দিয়ে বসে পা নাড়াচ্ছে। আবিদ জিজ্ঞেস করলো, বাসার সবাই কেমন আছে? ভালো। আঙ্কেল আন্টি কেমন আছে? আর ইস্যু পাকনিটার কি অবস্থা? ভালোই। আচ্ছা মেঘ, একটা রহস্য জানতে চাইবো, বলো। জিজ্ঞেস করলে আহ্লাদি হবা না একদম? আমি মোটেই আহ্লাদ করি না, তুমি বলো। আমি রাগের মাথায় তোমায় কত কড়া কড়া কথা বলি, তুমি ওসব হজম করো কিভাবে? আমি যখন পরে ওসব মনে করি, আমার নিজের কাছেই তো কত খারাপ লাগে যে তোমায় এসব বলেছি। সবচেয়ে বড় কথা হলো আমি তোমায় আর তুমি আমায় অকৃত্রিমভাবে ভালোবাসি। আর সম্পর্কের শুরুতেই তো বলেছিলে আমার তোমার রাগ সহ্য করতে হবে, তাই নিজেকে মানিয়ে নিয়েছি। আর সত্যি বলতে তুমি যখন আমায় বকাবকি করো তখন আমি ভেতরে ভেতরে খুব হাসি, কারণ যখন তুমি বকা দাও তখনই আমার তোমার ওই সরি বলার মুখটা মনে পড়ে। কিভাবে একদম নিষ্পাপ চেহারা করে এসে মিষ্টি করে বলো সরি মেঘবানু। মানে তুমি আমার বকাবকির তোয়াক্কাই করো না? কেন করব? আমি তো জানি আবিদ একটা পাগল, মন থেকে কখনোই আমাকে বকবে না, যা বলবে তা তার রাগ বাবাজির প্রেসারে পড়ে। তুমি এত কিছু জানলা কিভাবে? তুমি এমন কি থাকে যেটা আমায় বলো না? সব কিছু বলে দেই নাকি? সবই বলো। এখন চুপচাপ বসে থাকো। এমনিতেই গত 2 দিন আগেও হাত ধরে কাঁধে মাথা রাখতে পারি নাই। আমার হাত ধরায় ব্যাঘাত ঘটাচ্ছ তুমি।
আবিদ বেশ ভালো করে জানে এই কথাগুলো বলে মেঘকে আহ্লাদি করে ফেলেছে সে। আর মেঘের এই আহ্লাদিপনাগুলো দেখতেও আবিদের বেশ ভালো লাগে। দুপুরে বাইরে লাঞ্চ করে বিকেলে হলে ছবি দেখে সন্ধ্যার থেকে কলেজের সামনে দোকান থেকে মেঘের ব্যাগ নিয়ে আবিদ মেঘকে বাসায় দিয়ে এলো। রাতে 6টা থেকে 10টা অবধি মেঘ পড়তে বসে, এর মাঝেই টুকটাক কথা হয় তাদের। রাতে খেয়ে দিয়ে প্রায় 2 ঘন্টা ফোনে কথা বলে দুজনেই ঘুমিয়ে যায়। কারণ মেঘে 8:30 থেকে ক্লাস আর আবিদের 9টা থেকে অফিস। তারপর সারাদিন দুজনে কলেজ আর অফিসের হ্যাপা সামনে প্রতিদিনকার মতো 5:30টার দিকে দেখা করে। মেঘের বাসায় কিছুই বলে না, কারণ সবাই জানে মেঘের বিকেলে 4টা থেকে 6টা কোচিং আছে। আসলে মেঘের কোচিংটা 4টা থেকে 5টা। মেঘ ইচ্ছে করে 1 ঘন্টা বাড়িয়ে বলেছে, যাতে আবিদের অফিস ছুটির পরে আবিদের সাথে সময়টা কাটাতে পারে। এভাবেই খুব ভালোভাবে যাচ্ছিল ওদের দিনকাল। দেখতে দেখতে কেটে যায় আরও 6টা মাস। মেঘের ফাইনাল পরীক্ষা শেষ। মেঘের বয়স এখন 21 বছর আর আবিদের বয়স 26 বছর। ফাইনাল পরীক্ষার পরই মেঘের বাসায় বিয়ের কথা শুরু হলো। মেঘও আভাস পেয়ে গেল যে এখন সময় হয়ে এসেছে আবিদের সম্পর্কে বাসায় বলার জন্য। অল্প কিছুদিন পরেই মেঘের মা, ভাইয়া, ভাবি জানতে চাইল যে তার কোনো পছন্দের ছেলে বা সে কোনো ছেলেকে ভালোবাসে নাকি। তার তো বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে এবার। মেঘের ভাইয়া রাতুল জিজ্ঞেস করলো, তুই নির্দ্বিধায় বল মেঘ, লজ্জা বা ভয় পাবার তো কোনো কারণ নেই। তোকে আমরা যথেষ্ট স্বাধীনতা দেই, তাই নির্দ্বিধায় বল, পছন্দ করিস কাউকে? মেঘের কেমন যেন একটু লজ্জা লাগছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল না, কারণ সে জানে তার ফ্যামিলি তাকে অবশ্যই সাপোর্ট করবে যদি ছেলে ভালো হয়। আর আমার আবিদ তো বেস্ট আমার কাছে। সব শেষে ইতস্ততা কাটিয়ে মেঘ বলে দিল, ভাইয়া, আমার প্রায় 3.5 বছরের একটা রিলেশনশিপ আছে। মা, ভাইয়া, ভাবি সবাই যেন আকাশ থেকে পড়ল। এতদিনের রিলেশনশিপ আছে মেঘের, কিন্তু এতদিন তারা বিন্দুমাত্র টের পায়নি। মেঘের ভাইয়া স্বাভাবিকভাবেই মেঘকে জিজ্ঞেস করলো, তার ছেলের নাম কি? ছেলে কি করে? কাজ ধাজ কিছু করে নাকি পড়াশোনা? ওর নাম আবিদ, আবিদ তালুকদার। আর ও 3 বছর যাবৎ চাকরি করে, আর চাকরিটাও বেশ ভালো, বেতন প্রায় 35,000। তাহলে তো বেশ ভালোই। কাল বিকেল 5টায় ছেলেটাকে আমার হাসপাতালের পাশের ক্যাফেতে নিয়ে আয়, ওখানেই কথা বলবো ওর সাথে। মেঘ তো খুশিতে পারছে না, এক লাফে গিয়ে আবিদের কোলে পড়ে। তারপর আবিদের গলা জড়িয়ে কানে কানে বলে, বিয়েটা আমাদের হচ্ছে। আবিদ, শুনছো? কিন্তু রাতুলের এই ক্যাফেতে দেখা করাটা মেঘের মায়ের পছন্দ হলো না। সে বলল, ছেলেকে ক্যাফেতে কেন ডাকবি? ছেলে তার গার্জিয়ান নিয়ে বাসায় আসুক, পারিবারিকভাবে কথা বলি। না আম্মু, আগে আমি ছেলেটাকে দেখে নেই। আমি ফাইনাল হলেই ছেলেকে তার ফ্যামিলি নিয়ে বাসায় আসতে বলবো। আগে আমি দেখি আমাদের মেঘের পছন্দ ঠিক কতটা খাঁটি। আচ্ছা, যা ভালো বুঝিস কর। পাশ থেকে মেঘের ভাবি মেঘকে জড়িয়ে ধরে বলল, কিরে, সব তো আমার কাছেই বলিস, আর এতদিন ধরে আমার নায়িকাটা তার নায়ককে লুকিয়ে রাখলো আমার থেকে। মেঘ আর মেঘের ভাবির সম্পর্কটা অনেক ভালো। কেউ দেখলে বুঝবেই না যে ভাবি আর ননদের সম্পর্ক। ওরা এমনভাবে ব্যবহার করে যে সবাই ওদের ছোট বোন আর বড় বোন মনে করে। এবার রাতুলের 5 বছরের ছেলেটাও এসেই মেঘের কামিজ টেনে বলল, হিয়ে মেঘ, ফুইপুর বিয়ে খাবো। মেঘের যেমন লজ্জা লাগছিল ঠিক তেমনি খুশিও লাগছিল। আবিদকে খবরটা জানানোর জন্য অস্থির হয়ে আছে মেঘ। তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা লাগিয়ে কতক্ষণ লাফিয়ে নিল। তারপর আবিদকে ফোন লাগালো। তখন প্রায় 4টে বাজে। হ্যালো আবিদ, শোনো। কথাটা বলতে গিয়েই থেমে গেল মেঘ। এই খবরটা দেখা করে দিলে আবিদ আরও বেশি খুশি হবে, আর আবিদের সেই খুশি হওয়া মুখটা দেখা থেকে বঞ্চিত হতে চায় না মেঘ। কথা ঘুরিয়ে বলল, খুব দেখা করতে ইচ্ছে করছে। বিকেলে অফিস ছুটির পরে আমরা যে রেস্টুরেন্টে দেখা করি ওইখানে আসো। তা না হলে এলাম, কিন্তু তুমি তো সপ্তাহখানেক পর পর দেখা করো। এই পরশু দেখা করে আজ আবার দেখা করতে চাইছো? এখন কি কলেজ আছে যে প্রতিদিন দেখা করব? বাসা থেকে কি বলে বের হব? এই জন্য তো সপ্তাহখানেক পর পর দেখা করি। তা আজ কি বলে বের হবা? আজ কিছুই বলা লাগবে না। বলা লাগবে না মানে? বাসায় কোনো সমস্যা হয়েছে মেঘ? না। বাসায় কোনো সমস্যা হলে বলো। আরে না বাল, এই তুমি এত পেঁচাচ্ছ কেন? দেখা করতে বলছি, দেখা করবা শেষ। এই কয়দিন তোমার সাথে দেখা না করে করে আমিও খিটখিটে হয়ে গেছি।
আমার মেজাজটাও টেম্পার আবিরের মতো হয়ে গেছে। আবিদ একটু রসিকতা মিশিয়ে বলল, তোমার এসব মেজাজগুলো সহ্য করে যে এখনও তোমায় ভালোবেসে যাচ্ছি, তার জন্য তোমার আমায় ধন্যবাদ জানানো উচিত মেঘবানু। বলেই হেসে ফেলল আবিদ। তুমি আমার মেজাজ সহ্য করো? আজ দেখা হোক চান্দু, তোমায় দেখাচ্ছি মেজাজ কাকে বলে। আচ্ছা, দেখা যাবে, এখন কাজ আছে, রাখছি। রেস্টুরেন্টে দেখা হবে, আমি অফিস থেকে বের হয়ে ফোন দিব। আচ্ছা।